উজানকে মনে মনে 101টা বকুনি দিয়ে হিয়া রান্নাঘরে গিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে দিয়ে এসে শ্রাবণকে পড়তে বসিয়ে নিজে পড়তে বসে। ঘন্টা দুই ভাই বোন পড়াশোনা শেষ হবার পর হিয়া 2 প্লেটে ভাত বেড়ে শ্রাবণকে খাইয়ে দিয়ে নিজে খেয়ে উঠে। তারপর 12টা বাজার সাথে সাথে শ্রাবণকে ঘুম পাড়িয়ে দিয়ে আরও কিছুক্ষণ নিজের পড়াশোনা শেষ করে হিয়াও সব বই খাতা গুছিয়ে নেয়। রাত তখন 1:30টা পার হয়ে 2টার কাটা ছুঁই ছুঁই। হিয়ার আজ কেন জানি চোখে কোনো ঘুম নেই। বিছানার ধার ঘেঁষে লেগে থাকা জানালাটা খুলে দেয় হিয়া। নিমিষে ঘরময় পুরো জ্যোৎস্না দিয়ে মাখো মাখো হয়ে যায়। হিয়া আকাশপানে তাকিয়ে আছে। শরীরে আজকে নেই তার ঘুম নামক কোনো বস্তু। আকাশপানে তাকিয়ে থাকতে থাকতে কখন যে হিয়ার চোখ জোড়া ভারী হয়ে আসে হিয়া বুঝতে পারে না। মা, কেন ছেড়ে গেলে আমাকে তোমরা? তুমি তো বাবাকে নিয়ে ওই তারাদের দেশে খুব ভালো আছো, আর আমি কেউ তো নেই মা, আমার কিছু তো নাই আমার। বাবা বাবা, আমি কি শ্রাবণকে তোমার মতো মানুষ করতে পারছি কি বাবা? বাবা কথা বলো না বাবা। মা জানো পিকনিকে কি হয়েছিল? ওরা সবাই আমাকে আর আমাদের শ্রাবণকে, যদি ভাইয়া না থাকতো তাহলে তো আমি কখনো, বাবা আমি কেন সেই মুহূর্তে এত দুর্বল হয়ে গিয়েছিলাম? আমি তো তোমার সাহসী মেয়ে, বলো বাবা। আমি না আর পারছি না বাবা। বাবা আমার না খুব ক্ষুধা লাগে জানো, কিন্তু আমার ঘরে খাবার নেই বাবা। চাল আছে, তাও 2 মুঠো। কি দিয়ে কিনবো আমি খাবার, বলো না বাবা। ও মা, মা কেন আমাকেও নিয়ে গেলেন না গো তোমাদের সাথে? কেন রেখে গেলে বলো না? আমি কি তোমাদের খুব খারাপ মেয়ে ছিলাম আমাকে নিয়ে যেতে, তাই তোমাদের মন চায়নি বাবা মা? হিয়া মুখ চিপে ডুকরে কেঁদে ওঠে। কি করবে সামনে তো আরো খরচ। কি করে সে সেগুলো মিটিয়ে শ্রাবণকে মানুষ করবে? হিয়া চোখ মুছে যেই শ্রাবণের মাথায় হাত বুলিয়ে দিতে যাবে অমনি হিয়ার ফোনে উজানের ফোন আসে। হিয়া ফোনটা রিসিভ করতে চায়নি, কিন্তু কিসের টানে করলো সে জানে না। হ্যালো। এ পাশ থেকে হিয়ার কণ্ঠ শুনে উজান হিয়াকে কিচ্ছু বলতে না দিয়ে এ পাশ থেকে হিয়ার জন্য একটা কবিতা আবৃত্তি করতে শুরু করে। পরের লাইনটা বলতে গিয়ে উজান আমতা আমতা করতে শুরু করলে হিয়া মুচকি হাসি দিয়ে এবার নিজে আবৃত্তি করতে শুরু করে। আমের বনে দোলা লাগে মুকুল পরে ঝরে, চিরকালের চেনা গন্ধ হাওয়ায় ওঠে ভরে, মঞ্জরিত শাখায় শাখায় মৌমাছিদের পাখায় পাখায়, ক্ষণে ক্ষণে বসন্ত দিন ফেলেছে নিঃশ্বাস, মাঝখানে তার তোমার চোখে আমার সর্বনাশ, প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। দুজনে এবার আবৃত্তিটা শেষ করে নীরবভাবে হেসে ওঠে। ঘুমাওনি কেন এখনো? আপনি ঘুমোননি কেন এখনো? আমার প্রশ্নের উত্তর এক কথাতে দেওয়া যায় না, তাই না? আপনাকে নিষেধ করেছি না আমাকে এই যখন তখন আপনি ফোন করবেন না? না করলে কি আর জানতে পারতাম কেউ একজন এত সুন্দর কবিতা আবৃত্তি করতে পারে? তাই? আর আপনি? শুরুটা তো আপনি করেছিলেন। আচ্ছা, আপনি আর কি কি পারেন? মানে এতটুকু একটা মাথায় এত কিছু আসে কিভাবে আপনার? তোমার জন্য কি কি পারতে হবে সেটা বলো শুধু। পালাই ষাট, আপনি আমার জন্য কেন কিছু পারতে যাবেন শুনি? আচ্ছা, কাল পরীক্ষা কখন? এই 11টায় শুরু। ল্যাব আছে? না, শুধু পরীক্ষাই আছে। আচ্ছা, পরীক্ষা দিয়ে এসে একটা কল করো, আমি হয়তো পরশু ফিরব। ঠিক আছে। আপনার মা ভালো আছে? মা খুব ভালো আছে। আর আপনার বাবা? আছে,
যাও ঘুমিয়ে পড়ো, অনেক রাত হচ্ছে। আপনি? আমি মুভি দেখব, 4টে মুভি পেন্ডিং আছে, ওইগুলো আজকে শেষ করব। ঠিক আছে, রাখছি। গুড নাইট। গুড নাইট। পরের দিন হিয়া পরীক্ষা দিয়ে এসে ঝিনুকের সাথে ক্যান্টিনে বসে কী রকম পরীক্ষা দিল তারই ডিসকাস করছিল। এই সপ্তাহে পরীক্ষার ফিটা দিতে হলো, আর কিছুদিন আগে জানালে কি হতো এদের। তো টাকা লাগলে বল, আমি না হয়। ধুর না, আছে আমার কাছে টাকা, সমস্যা নেই, ওটা নিয়ে ভাবছি না এখন। আচ্ছা যদি লাগে তো আমাকে বলিস কিন্তু। তারপর পরীক্ষা কেমন হলো বললি না তো? ধুর, কি পড়লাম আর কি আসলো, হুদায় পরীক্ষা দিতে আসলাম। রিল্যাক্স, এটা তো জাস্ট ক্লাস টেস্ট, এত টেনশন কেন নিচ্ছিস তুই? ক্লাস টেস্টেই এই হাল হলে ফাইনালে গিয়ে কি করব? আন্ডা? আন্ডা। যা গিয়ে কি খাবি তাড়াতাড়ি অর্ডার করে আয়, আমার আবার টিউশনে যেতে হবে, যা জলদি। তুই বস, আমি নিয়ে আসছি। ঝিনুক খাবার আনতে চলে গেলে এমন সময় হিয়াদের পেছনের টেবিলে বসে থাকা কিছু মেয়ে হিয়াকে লক্ষ্য করে কটু কথা বলতে শুরু করে। পিকনিকে হিয়ার প্রতি উজানের কেয়ারিং দেখে কারোরই আর বুঝতে বাকি নেই উজান হিয়াকে নিজের। মেয়েটা যেসব দেখে একবার কিরকম খিটটায়। শুধু খ্যাত মেয়েটাকে কি কখনো এই দুটো জামা ছাড়া ভার্সিটিতে আর কোনো জামা পরে আসতে দেখেছিস তুই? মানুষ অনাথ হয় ঠিক আছে, তাই বলে কি চাচা মামা কিছুই নেই মেয়েটার? একটু তো মানুষের কিছু হলেও থাকে। সে মানুষের এরকম অবস্থা হয় কত শুনেছি, কিন্তু তাই বলে তুই উজানের কথা ভাব। উজান কি করে এইরকম একটা মেয়েকে। তা নয় তো কি, ওজান আমাদের বল বা অন্য কোনো মেয়েকেও পাত্তা দেয় না ঠিক আছে, তাই বলে নীলিকেও সে ইগনোর করলো? নীলের যে স্ট্যাটাস ভার্সিটির ভিপি অবধি তার ছেলের জন্য নীলিকে বিয়ের প্রস্তাব দিয়েছে, আর ওজান কিনা সেখানে। আমার কি মনে হয় জানিস, উজান এই মেয়েটাকে ইউজ করছে, নয়তো ভার্সিটির হার্টথ্রব সে লাইক করবে এইরকম একটা মেয়েকে যার কিচ্ছু নেই। কি বলিস? কিছুই নেই? শরীরটা আছে কি করতে? তামান্নার শেষ কথা শুনে সবাই হু হু করে হেসে ওঠে। শুধু যে সব বলে তারা ক্ষান্ত হয়ে যায় না, তা না ইচ্ছে করে হিয়াকে শুনিয়ে যা নয় তাই বলে তারা। হিয়ার চোখ দিয়ে টল করে পানি বের হতে থাকে। মন তো চাইছিল মেয়েগুলোকে ওখানেই সে চর দিয়ে আসুক, কিন্তু ভার্সিটির সিনিয়র বলে হিয়ার দমে যায়। একে তো উজানের সাথে বেয়াদবি করাতে আজ তার এই অবস্থা, ওপাশে তো নীলিরা মুখী আছে হিয়ার ক্ষতি করতে, আর এখন এই মেয়েগুলোকে কিচ্ছু বললে তারাও যদি হিয়ার সাথে তার উপর, তখন তো ও ঝিনুককে বলল তার কাছে পরীক্ষার ফি আছে, কিন্তু পরীক্ষার ফি তো দূরে থাক, তার ঘরে যে চাল নেই সেটা কেনার টাকাটাই বা কোথায় হিয়ার আজ। হিয়ার চোখের জলগুলো মুছে ঝিনুককে না বলে ওখান থেকে উঠে এসে মেন রাস্তা দিয়ে হাঁটতে শুরু করে। মেয়েগুলোর প্রত্যেকটা কথা হিয়ার কানে বাজছে। মানুষের মন এত নীচ কি করে হতে পারে, এটাই শুধু ভাবতে থাকে হিয়া। এরা শিক্ষিত না, এরা শিক্ষিত হয়েও মূর্খ। পরীক্ষার ফি তো যাবে 3000-এর একটু বেশি। হিয়া গুনগুনের মার থেকে অগ্রিম টাকা আজ নিজে চেয়ে নেয়। গুনগুনের মা হিয়ার হাতে 1000 টাকার একটা নোট ধরিয়ে দিলে হিয়া ওই টাকায় আসার সময় চাল, 2 হালি ডিম আর আলু কিনে নিয়ে আসে। আগের ফির টাকাটা ম্যানেজ হোক, বাকি খরচ না হয় পরে দেখা যাবে। হিয়া যদিও বা তখনকার ঘটনাটা ভুলে গিয়েছিল, কিন্তু বাড়িতে এসে আবার সেই মিতু আপুদের ব্যঙ্গ হিয়া আর কিচ্ছুতেই সহ্য করতে পারে না। হিয়া তখন রান্নাঘরে দাঁড়িয়ে ছুরিতে থাকা শেষ আপেলটা কাটছিল শ্রাবণকে সন্ধ্যায় খেতে দেবে বলে। এসব নাস্তা ফল কে কিনে দিয়েছে হিয়া তোমাকে? কেন আপু? না, তোমাকে তো আগে কখনো এসব কেনা দেখিনি। তা শ্রাবণীর ভালো ভাইয়া বুঝি এই দিন তোমার একটু বেশি কেয়ার নিচ্ছে?
না, আসলে আমি অসুস্থ ছিলাম তো, তাই আমার ফ্রেন্ড আছে না ঝিনুক, ওর সাথে মিলে আর কি ভাইয়া আমার জন্য। আর বুঝাতে এসো না হিয়া, আমাদের তোমার আর ওই ছেলেটার মাঝে যে কিছু চলছে সব বুঝতে পেরেছি, বুঝেছো? আগে তো ফুটপাতের ওই 150 টাকার জুতা ছাড়া পরতা না, এখন পায়ে অ্যাপেক্সের জুতা পরে ঘুরো, কি ব্যাপার? হ্যাঁ, নিপা আর মিতু আপুর হেসে হেসে দিয়ে ওসব ব্যঙ্গাত্মকপূর্ণ কথা শুনে হিয়ার কলিজাটা পুরো শুকিয়ে যায়। আপুগুলো হিয়াকে কি মনে করেছে? কি হিয়া কি খারাপ কিছু করে এসব নিয়ে এসেছে নাকি? আজব তো, মিতুদের কথার ধরন একদম হিয়ার ভালো লাগে না। একটা মেয়েকে কেউ কিচ্ছু দেওয়া মানেই কি? ছি, এত নোংরা চিন্তা ভাবনা কি করে মানুষের হয়? সেদিন একটা নিউজ দেখলাম নিপা, জানিস ধানমন্ডি লেকের ওখানে একটা পাগলি থাকতো, বুঝলি? তার তো যাবার আবার জায়গা নেই না, ওই রাস্তায় ঘুরে, তো কে জানি পাগলিটাকে ধর্ষণ করে করে প্রেগনেন্ট বানিয়ে দিয়ে চলে গেছে, আর কোনো খোঁজ নেই। এমা, তারপর? তারপর আর কি, ওই যা হয়। মিতু আপু, আপনি কি কোনোভাবে কথাটা আমাকে উদ্দেশ্য করে বললেন? না, শুনলাম তাই বলছি। তবে ঘটনাটা কিন্তু তোমার সাথে অনেকটা মিলে যায় হিয়া। তোমার বড় আপু হয়, তাই তোমাকে সাবধান করছি, কিছু না বুঝে না দেখে একটা ছেলেকে এভাবে বিশ্বাস করো না। হতেও তো পারে ছেলেটাও তোমার শরীরটা কি পাওয়ার জন্য। আপু প্লিজ। শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি হিয়া, তুমি তো এসব খবর নিউজ দেখো না? এরকম ঘটনা এখন কত হচ্ছে জানো? তার উপর তুমি অনাথ, একটা মাথা গোজার ঠাই অবধি তোমার নেই। ছেলেটা যদি এখন তোমাকে এসব গিফট দিয়ে মন ভুলিয়ে তোমার শরীরটাকে ব্যবহার করে ছেড়ে দেয়, তোমার কিছু করার থাকবে? তুমি যে ছেলেটার নামে থানায় গিয়ে মামলা করবা, সেটারও তো ক্ষমতা নেই তোমার। প্লিজ মিতু আপু, একটা মানুষের সম্পর্কে না জেনে না বুঝে আপনারা তার সম্পর্কে এতটা বাজে মন্তব্য করতে পারেন না। আপনারা যেই ছেলেটাকে এত বাজে বলছেন, সেই ছেলেটা কতটা কি বাজে না ভালো সেটা আমি খুব ভালো করেই জানি। আর নেক্সট টাইম ওনার সম্পর্কে কিছু বলার আগে ভেবে কথা বলবেন। আর আমি কার সাথে মিশছি না মিশছি, কে আমাকে কি দিচ্ছে না দিচ্ছে, এতে আপনাদের এত ইন্টারেস্ট কিসের? আমি না খেয়ে থাকলে তো একবেলা দেখতে অবধি আসেন না। এখন এসব বলে কি দেখাতে চাইছেন? আপনারা আমার ব্যাপারে খুব চিন্তিত? গলা নামিয়ে কথা বলো হিয়া। গলা উঁচু করতে আপনারাই বাধ্য করেছেন। এরপর থেকে আমার ব্যাপারে এসব ইন্টারেস্ট না দেখালে খুব ভালো করবেন। এই মেয়ে, ফোন তুলতে এতক্ষণ লাগে? হ্যাঁ, তোর কই ছিলি সারাদিন? তখন ওভাবে না বলে দুম করে চলে আসলি, টেনশন হয় না আমার? ঝিনুক, একটা কথা জিজ্ঞেস করব, সত্যি সত্যি উত্তর দিবি? কথা? কি কথা? সেদিন পিকনিকে কুইজটা ভাইয়া অ্যারেঞ্জ করেছিল, তাই না? হে না না, ভাইয়া ভাইয়া কেন অ্যারেঞ্জ করতে যাবে? কি ভাবিস তোরা? হ্যাঁ, হিয়া একটা ফোন কেনার ক্ষমতা রাখে না, তাই তো? না হিয়া, ভাইয়া কিন্তু সে কথা ভেবে ফোনটা তোকে। কথাটা বলেই ঝিনুক জিভে কামড় বসিয়ে দেয়। তার মানে আমি যা শুনলাম কথাটা ঠিক, ভাইয়াই ওই ফোনটা আমাকে। তুই ভাইয়াকে ভুল বুঝিস না হিয়া, ভাইয়া তোর ভালোর জন্য আমাকে মিথ্যা বলে ঠকালো, তাই তো? হিয়া, বারবার আমার অক্ষমতাকে তোরা মনে করিয়ে দিয়ে কি আনন্দ পাচ্ছিল? হিয়া আমার কথাটা একটু বোঝ। তুই কলেজ লাইফ থেকে আমার অনেক ভালো একটা বন্ধু ছিল, আমি তোকে হারাতে চাই না, কিন্তু এমন কিছু করিস না যার জন্য আমাকে তোর সাথে সব সম্পর্ক এখানে শেষ করে দিতে হয়। আমি রাস্তার মেয়ে ঝিনুক, তোর ভাইয়াকে বলবি আমাকে যেন সেভাবেই সে ট্রিট করে, আর সবচাইতে বেশি যেটা ভালো হয় সে যেন কখনো আর আমার সাথে কোনো রকম যোগাযোগ না রাখে, এতে উনিও ভালো থাকবে আর আমিও। হিয়া শোন, হিয়া
হিয়া শোন আমার কথাটা, হিয়া। হিয়া ফোনটা কেটে দিয়ে রুমে আসে, আর রুমে এসেই দেখতে পারে শ্রাবণ ফোন নিয়ে পড়া বাদ দিয়ে গেম খেলছিল। এমনিতেই হিয়ার মাথা গরম ছিল, তার উপর এসে শ্রাবণকে বই ধুয়ে ফোন হাতে দেখে হিয়ার রাগ তো যেন এবার আগুনে পরিণত হয়ে যায় মুহূর্তে। হিয়া এসে শ্রাবণের হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে ফোনটা আছড়ে পুরো গুঁড়ো গুঁড়ো করে ফেলে। ফোনটার এমন অবস্থায় বুবু, তুই বায়ের ফোনটা এভাবে ভেঙে দিলি? সপাটে শ্রাবণের গালে 2-3টা চড় বসিয়ে ভয়ার চামচাগিরি শুরু করছিস। এতদিন তো আমার মুখের ওপর একটা কথা বলতি না, আর এখন বুবুকে উল্টে প্রশ্ন করিস। হিয়ার ধমকানি আর রাগান্বিত চাহনি দেখে শ্রাবণ ওখানেই ভয়ে কেঁপে ওঠে, কান্না শুরু করে দেয়। খবরদার বলছি, কাঁদবি না, ঢং করিস আমার সামনে। কে হয় ভালো ভাইয়া তোর? কতদিন চিনিস ওনাকে তুই? কাঁদছিস কেন? হ্যাঁ, কান্না করছিস কেন? শ্রাবণের পাশে থাকা স্কেলটা দিয়ে আরো 2টো মেরে, এতদিন ফোন ছাড়া চলেনি তোর? ফোন ফোন ফোন, সারাক্ষণ ফোন। এতগুলো টাকা খরচ করে স্কুলে ভর্তি করিয়ে দিলাম পড়াশোনা না করে এগুলো করার জন্য। মাঠ থেকে খেলে এসে কয় ঘন্টা বই নিয়ে বসছিস বল আমাকে, কয় ঘন্টা? আর ভালো ভাইয়ার নাম উচ্চারণ করবি আমার সামনে? বল করবি? উনি আমাদের কেউ হয় না শ্রাবণ, ওনারা অনেক বড় লোক, বিশাল বাড়ি গাড়ি ওদের। আমি তোর এই বুবু কোনো দিন ওদের মতো হতে পারবো না, একটু বোঝ। কিন্তু তোকে ওদের চাইতেও বড় হতে হবে, পড়াশোনা করতে হবে। আমাদের জীবনটা এত সহজ না শ্রাবণ। আমার আর ভুল হবে না বুবু। শ্রাবণ কাঁদতে কাঁদতে কথাটা বলে। শ্রাবণের সাথে হিয়াও এবার কেঁদে ওঠে। আমি না মেঝেতে একটা ভাত পড়লেও সেটা কুড়িয়ে খাই। আর তোর ভালো ভাইয়া কি করে জানিস? উনি রোজ জুম্মার দিন করে ওই বস্তির মানুষগুলোকে খাবার বিতরণ করে। তোর ভালো ভাইয়ার অনেক টাকা শ্রাবণ। আমি তোর ভালো ভাইয়ার সাথে মানানসই নই, একটু বোঝ তোরা সবাই। তোরা ভালো ভাইয়া মানুষটা অনেক ভালো, অনেক অনেক, কিন্তু আমি কোনোভাবে তার সাথে। হিয়ার কান্না দেখে শ্রাবণ গপ করে হিয়াকে জড়িয়ে ধরে নিজেও আবার কাঁদতে শুরু করে। কাঁদিস না বুবু, কাঁদলে তোকে পেঁচার মতো লাগে, বিশ্বাস কর। আমি ক্লান্ত শ্রাবণ, তোর বাবু এই জীবনটার প্রতি ক্লান্ত। এখানে কারোর সাথে তর্ক করে যুদ্ধে জেতার মতো পরিস্থিতি নেই আর আমার না সব শক্তি ফুরিয়ে গেছে ভাই। তুই আর আমাকে অবাধ্য করিস না, বল। মন দিয়ে পড়াশোনা করবি, কথা দে। শ্রাবণ কিছু বলার আগে হিয়াদের উপরের ফ্ল্যাটের তিন্নি নামের এক আন্টি আসে হিয়ার খুঁজে। উনাদের কারখানায় তো কর্মী শর্ট পড়াতে উনি হিয়াকে একটা কাজের অফার করে। হিয়া যদি উনাকে 3 দিনের মধ্যে 500টা ব্লাউজের হুক লাগিয়ে দিতে পারে তাহলে উনি হিয়াকে 4000 টাকা দেবে। শুনেই হিয়ার মনটা খুশিতে ভরে ওঠে। সে টাকার জন্য ওর পরীক্ষার ফিটা কিভাবে দেবে তাই ভাবছিল, আর সৃষ্টিকর্তা তাকে এত বড় একটা সুযোগ দিয়ে দিল। হিয়া রাজি হয়ে যায়। এক কথাতেই সে ঠিক করে এই 3 দিন সে ভার্সিটি যাবে না, শুধু বিকাল টাইমটা প্রাইভেট পড়িয়ে এসে আবারও কাজে বসে পড়বে। আন্টিটা বলে কাজ হবে সামনের বিল্ডিংয়ের 2য় ফ্ল্যাটে, ওখানে আরও মেয়েরা আছে অন্য কাজ করার জন্য। হিয়া ওতেই রাজি হয়ে নেয়। পরের দিন সকালেই উজান ল্যান্ড করে ঢাকাতে। ইচ্ছে ছিল এসেই সে শ্রাবণের সাথে দেখা করবে, কিন্তু কাল সন্ধ্যার পর থেকে হিয়া আর ওদের নতুন ফোনের নাম্বার বন্ধ পাওয়া উজান ঝিনুককে ফোন করে হিয়া ঠিক আছে কিনা। ঝিনুক তখন হিয়ার সেই কথাগুলো বলে যে হিয়া জানতে পারছে ফোনটা ও কুইজ জিতে না, বরং উজান ওকে। ঝিনুক বলে হিয়াকে আজ ভার্সিটি আসতে দিন, তারপর না হয় সামনাসামনি বুঝিয়ে কথা বলবে, হিয়া হয়তো বুঝবে। দুপুর 2টা পর্যন্ত উজান হিয়ার অপেক্ষাতে ভার্সিটিতে বসে থাকে, কিন্তু হিয়া আসে না। শেষে উজান বাধ্য হয়ে হিয়ার বাড়ির সামনে আসলে দেখতে পারে হিয়াদের রুমের জানালাটা বন্ধ। উজান রিমাকে ফোন করলে রিমা বলে ওর কাল ফেরার কথা ছিল, কিন্তু পরীক্ষা স্থগিত ঘোষণা করায় সে আরও 1 সপ্তাহ এখন তার গ্রামের বাসাতেই আছে, তাই হিয়ার খবরও জানে না। এদিকে উজান বাড়ির সামনে হিয়ার জানালা খোলার অপেক্ষাতে
থাকে, কিন্তু কেউ দরজা খুলে না। উজান বিকালে মাঠে গিয়ে শ্রাবণকে খুঁজে, কিন্তু শ্রাবণও নেই আজ মাঠে। সময় যত ঘনাতে থাকে উজানের চিন্তা ততই বাড়তে থাকে। নীলিরা আবার হিয়ার কোনো ক্ষতি করে দিল না তো? ওদিকে সিফাত আবার হাজার হাজার চিন্তা ঘুরপাক খেতে থাকে উজানের মস্তিষ্কে। উজান রাতের দিকে শেষে বাধ্য হয়ে সন্ধিকে ডেকে এনে হিয়ার ফ্ল্যাটে হিয়াকে খুঁজতে পাঠালে ভেতর থেকে অন্য রুমে থাকা মিতু আপু বলে ওঠে, হিয়া সকাল থেকে বাড়ি ফেরেনি এখনো, আর কোথায় গিয়েছে বলে যায়নি, তবে শ্রাবণ হিয়ার সাথেই ছিল। এদিকে হিয়া কাজ করতে করতে ওখানকার মেয়েদের সাথে ভাব করে নিয়ে ওই রাতটা শ্রাবণ সহ ওখানেই কাটিয়ে দেয়। আর এদিকে পুরো শহর জুড়ে উজান হিয়াকে খুঁজতে থাকে। হিয়া যে রাগ করে কাল ফোন অফ করে রাখলো, এখনো তার সেই ফোন বন্ধই। সেই দিনটা কোনো রকম পার হয়ে পরের দিনটাও পার হয়, কিন্তু হিয়ার খোঁজ কোনোভাবেই উজান আর নিতে পারে না। হিয়ার স্টুডেন্টগুলোর মধ্যে গুনগুনের মায়ের নাম্বারটাই উজানের কাছে ছিল। উজান তাকেও ফোন করে হিয়ার খোঁজ চাইলে উনি বলে গুনগুনের পরীক্ষা শেষ দেখে উনি দুদিন হিয়াকে অফ দিচ্ছে, তাই হিয়ার খোঁজ উনি ঠিক বলতে পারছে না। ভাইয়ের কি আমার সাথে এভাবে বসে থাকতে কষ্ট হচ্ছে? না বাবু, তুই আর কতদিন এখানে থাকবি এভাবে? এই বাকি ব্লাউজগুলো হয়ে গেলে কাল আমরা চলে যাব। এখনো তো অনেকগুলো বাকি। আরও 200টার মতো বাকি আছে, কালকের মধ্যে হয়ে যাবে। তারপর ওই আন্টিটার থেকে টাকা নিয়ে আমরা বাড়ি ফিরবো, ঠিক আছে? বুবু, তোর হাতে ব্যথা হচ্ছে না? কতবার সুই ফুটিয়ে ফেললি হাতে, তোর কষ্ট হচ্ছে খুব, তাই না বল? না ভাই, হচ্ছে না। আচ্ছা, কাল আন্টি টাকা দিলে আমি তোর জন্য একটা বিরিয়ানির প্যাকেট কিনে নিয়ে আসবো। তারপর তোর জন্য আরও একটা সুন্দর জামা কিনবো, ঠিক আছে? নতুন জামা? আচ্ছা, এখন তুই ঘুমিয়ে যা, একটু আমি এই বাকি কাজগুলো সেলাই করে ফেলি। আচ্ছা আচ্ছা। শ্রাবণ ঘুমিয়ে গেলে হিয়া আরো 30টার মতো ব্লাউজের কাজ সেরে একটু রেস্ট করবে বলে চোখটা বন্ধ করে নেয়। পাশে আরো সব মহিলা মেয়েগুলো কাজ করতে করতে গল্প করছে। তাদের গল্পের ঠিকভাবে হিয়ার ঘুমটাও হয়ে আসছে না। ফোনটাও তো বাড়িতে রেখে আসছি, না হলে ঝিনুকের ফোন দিয়ে ভার্সিটিতে কি হচ্ছে একটু খোঁজ নিতাম। না, আমি ঝিনুককে ফোন করব না। ঝিনুকও ভাইয়ার সাথে থেকে এখন আর আমাকে। আচ্ছা, ভাইয়া কি ওনার বাসা থেকে ফিরে এসেছে এখানে? উনি কি করছে? মানুষটা এত ভালো কেন? নাকি সবার কথা মতো উনি আমাকে? হতেও পারে, আমার মতো মেয়েকে কেনই বা ভাইয়া। আর উনি তো সব সময় আমাকে বলে ওনার চয়েস হতো নাকি আমি উনি নাকি যাকে ভালোবাসবে সে নাকি ওনার মতোই হবে। আমি তাহলে ওনার মতো হলাম কোথায়? আর তবে উনি এই কদিনে আমার জন্য যা করেছে আমি হয়তো কখনোই সেদিন শুধুটুকু ওনার শোধ করতে পারবো না। উনি একটা সুন্দর স্মৃতি হয়েই না হয় থাকবে আমার জীবনে। তুই একটু শান্ত হ, দুদিন থেকে কিচ্ছু পেটে দিসনি, আজ অন্তত একটু। হিয়াকে না পাওয়া অবধি আমার গলা দিয়ে খাবার লাগবে না সন্ধি। একটা মানুষ কি করে একদিনে এইভাবে হারিয়ে যেতে পারে? আমার খুব ভয় হচ্ছে সন্ধি। আমারও কি ভয় হচ্ছে না বল? কত জায়গায় তো খুঁজলাম, কেউ কিছুই বলতে পারলো না। আমার হিয়ার ফোনটাও তো। প্রথমে ভেবেছিলাম হিয়া হয়তো আমার ওপর রাগ করে ফোন অফ করে দিয়েছে, কিন্তু এখন তো মনে হচ্ছে। আমরা তো থানায় মিসিং ডায়েরিও করলাম, দেখি পুলিশ কি করতে পারে। কি করবি বলতে পারিস আমাকে? কে আছে হিয়ার এই শহরে? কোথায় যেতে পারে আরও? হিয়া ফিরবে আমি তোকে বলছি, এখন একটু বস শান্ত হয়ে। তুই বস, আমি আরেকবার একটু ঝিনুককে ফোন দিয়ে দেখি হিয়াকে ফোনে পেলো কিনা। কোথায় তুমি হিয়া? আর কোথায় খুঁজলে আমি তোমাকে পাবো? তুমি তো ছোট বাচ্চা না হিয়া, যে এতটুকু বুঝতে পারো না। আমি তোমাকে শাস্তি দিচ্ছ? তোমাকে মিথ্যে বলেছি বলে শাস্তি দিচ্ছ? ঠিক আছে, যা শাস্তি দেবে সেটা নয় সামনে থেকেই দিও। তোমার দেওয়া সব শাস্তি আমি মুখ বুঝে মেনে নেব, কিন্তু এইভাবে দূরে থেকো না প্লিজ। টানা 3 দিন উজান হিয়াকে পাগলের মতো খুঁজে বের হয়। হিয়া যে কাজের ফাঁকে বাড়িতে আসেনি এমনটা না, এসেছিল বাড়িতে। ফ্রেশ হয়ে শ্রাবণকে নিয়ে আবার চলেও যায় কাজে। উজান আবার
ও সময় ভার্সিটিতে হিয়ার অপেক্ষাতে থাকায় হিয়াকে খুঁজতে ব্যর্থ হয়। মোট কথা দুজন একই শহরে পাশাপাশি থাকলেও উজান ভাবে হিয়া নিরুদ্দেশ। কাজের টাকা হাতে নিয়ে বাড়িতে আসে হিয়া। পরের দিন সেই টাকা থেকে ফির টাকা নিয়ে ভার্সিটিতে এসে একা একাই ফি জমা দিয়ে ক্লাসরুমে ক্লাস করতে আসলে দেখে ঝিনুক জানালার দিকে মুখ করে এক মনে তাকিয়ে আছে। তো আছেই। হিয়া গিয়ে ঝিনুকের পাশে বসলেও ঝিনুক তখনও বাহিরের পানে চেয়ে আছে। ঝিনুকের মনটা গত দুদিন ধরে হিয়ার জন্য যেমন খারাপ ছিল তেমনি ছিল চিন্তিত। কলেজ থেকে হিয়ার সাথে সব সময় ছিল, আর সেই হিয়ার 3 দিন থেকে কোনো খোঁজ নেই। কিচ্ছুতে মন বসছে না ঝিনুকের মন অন্য কোথাও দেখে হিয়ার রাগে একটানি ঝিনুককে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে কিছু বলতে যাবে, তার আগে ঝিনুক হিয়াকে দেখে হিয়াকে তার বুকে আগলে ধরে একদম ডুকরে কেঁদে ওঠে। আরে কি হলো কি, এইরকম করে কাঁদছিস কেন তুই? এই ঝিনুক, আরে কুত্তা, কোথায় ছিলি তুই? কোথায় কোন গর্তে ঢুকেছিলি? জানিস আমরা তোকে কোথায় কোথায় খুঁজেছি? কি কি পেলি আমাদের এত কষ্ট দিয়ে? তুই কি পেলি? এত রাগ তোর, এত রাগ তোর? দিয়েছে না হয় ভাইয়া ফোনটা কিনে, তাই জন্য তুই রাগ করে ভার্সিটি আসবি না, আমার ফোন ধরবি না? তুই 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 খুব খারাপ হিয়া, খুব খারাপ। আরে থাম না, সবাই দেখছে ঝিনুক, চুপ চুপ। কেন করলি তুই হিয়া এটা? কোথায় গিয়েছিলি বল আমাকে? তোর কোনো বিপদ হয়নি তো? তুই ঠিক আছিস তো? নীলি আবার তোর কোনো ক্ষতি করেনি তো? শ্রাবণ ঠিক আছে? শ্রাবণ কোথায়? আরে তুই থামলে না, আমি বলবো কি হয়েছে। বল না, বল, আমি শুনছি তো। জানিস ভাইয়া গত 3 দিন ধরে তোকে কিরকম পাগলের মতো খুঁজে বের হয়েছে। ভাইয়া জানে তুই ফিরে এসেছিস? ভাইয়া দেখেছে তোকে? প্লিজ ঝিনুক, এখানে আবার ভাইয়াকে কেন আনছিস? আনবো না বলছিস? জানিস ছেলেটার কি অবস্থা করে দিয়েছিস তুই এ কদিনে? তুই কি মানুষ হিয়া? এত রাগ তোর? ফোনটা অন্তত তো অন রাখতে পারতি, কিন্তু তুই তা না করে। আমি একটা সেলাইয়ের কাজ পেয়েছিলাম ঝিনুক, ওই কাজের জন্য আমি একটা মোটা অঙ্কের টাকা পাই জানিস, আর আমি এই কদিন একটু ওখানেই। তাই বলে কাউকে কিছু না জানিয়ে তুই এভাবে উধাও হয়ে যাবি? ফোনটা তো অ্যাটলিস্ট। আসলে আমার তোদের ওপর একটু রাগ হয়েছিল, তাই আমি ফোনটা অফ করে, আর এই কয়দিনে আমার ফোনের প্রয়োজন হয়নি, বিশ্বাস কর। তাই তো আমি। হিয়ার কিচ্ছু বলতে যাবে অমনি উজান ঝড়ের গতিতে ক্লাসরুমে হন করে ঢুকে হিয়ার সামনে গিয়ে হিয়ার হাতের বাহু খামচে ধরে হিয়াকে দাঁড় করিয়ে দেয়। হিয়া কিচ্ছু বলতে যাবে তার আগেই উজান হিয়ার গালে একটা দাবাং মার্কা চর বসিয়ে দিতে ধরেও হাতটা নামিয়ে নেয়। সাথে সাথে ক্লাসে উপস্থিত থাকা প্রত্যেকটা স্টুডেন্ট থ হয়ে দাঁড়িয়ে যায়। বস তুই। উজান একটু শান্ত হ। কোথায় গিয়েছিলে তুমি? আমার প্রশ্নের উত্তর দাও হিয়া, কোথায় ছিলে তুমি? আমি যাস ভার্সিটির উল্টো দিকের বড় মাঠটার ধার ঘেঁষে বয়ে যাওয়া লেকটার একপাশে ঘাসের উপর বসে আছে উজান। আজ তার খুব রাগ হচ্ছে। কেন হিয়া এখনো নিজেকে এভাবে এত অবহেলার মধ্যে রাখছে? হিয়া কি সত্যি বুঝে না উজানের মনের ফিলিংসটা, নাকি বুঝেও না বুঝার ভান করে? কোনটা? ক্লাস শেষে উজানকে খুঁজতে হিয়া আসে। গুটি পায়ে কিচ্ছু না বলে উজানের পাশে বসে পা দুটো সামনে মেলে দিয়ে লেকের সামনে বহু দূর যেদিকে চোখ যায় ওদিকেই তাকিয়ে থাকে। উজান হিয়াকে দেখে রাগ হয়ে ওখান থেকে উঠে পেছনে হাঁটতে শুরু করে। এতে হিয়ার কোনো ভাবাবেগ হয় না। হিয়া তখনও এক মনে সামনে তাকিয়ে আছে তো আছেই, কারণ সে জানে উজান আবার এসে ঠিক তার পাশে বেহায়ার মতো বসে পড়বে। আর হিয়ার মনের কথাটাই সত্য হয়। উজান হাঁটতে ধরে থেমে যায়, ঘুরে এসে আবার দুম করে হিয়ার একদম গা ঘেঁষে হিয়ার পাশে বসে যায়। বসে শুধু রাগে ফুঁসতে থাকে। এমনিতে সে রাগ আছে, তার উপর হিয়া এমনভাবে এত ইজি হয়ে আছে যেন কিচ্ছুই হয়নি। উজান এবার হিয়াকে ঝাড়ি দিয়ে কিছু বলতে যাবে, তার আগে হিয়া উজানের দিকে মুখ ঘুরে উজানকে প্রশ্ন করে, আমাকে ভালোবাসেন আপনি? একটা প্রশ্ন করেছি, আপনাকে উত্তর দিন। কি হলো, চুপ করে আছেন কেন? তোমার মতো এত উশৃঙ্খল
বিয়াদব একটা মেয়েকে ভালোবাসবো আমি? নেভার। তাহলে আমাকে ওভাবে খুঁজছিলেন কেন এই 3 দিন? কে বলেছে আমি তোমাকে খুঁজেছি? আমি তো শ্রাবণকে খুঁজেছি। তাহলে এখানে বসে বসে কি করছেন? আপনার তো এখন শ্রাবণের সাথে থাকবার কথা, খুব নাকি মিস করছিলেন ওকে? আমি এতক্ষণ শ্রাবণের সাথেই ছিলাম, তুমি তখন ক্লাস করছিলে। আপনি আবার আমার বাসাতেও গিয়েছিলেন এর মধ্যে। হ্যাঁ, তোমার বাসা কি মঙ্গল গ্রহে নাকি যে যেতে আসতে সময় লাগবে আমার? হ্যাঁ, কিন্তু আচ্ছা একটা কথা বলুন তো, আমি আর শ্রাবণ যদি আর কখনো ফিরে না আসতাম তখন কি করতেন আপনি? আমিও হারিয়ে যেতাম কোথাও একটা। তাই ভালোই তো মেয়েদের সাথে ফ্লার্ট করেন আপনি। তা আমার আগে এইরকম করে কতগুলো মেয়ের লাইন মেরেছিলেন একটু বলবেন? তুমি ফার্স্ট। তার মানে আপনি আমাকে লাইন মারেন বলছেন, তাই তো? উজান টপ করে হিয়ার মাথায় একটা গাট্টা মারলে হিয়া খেকিয়ে ওঠে। গাঁটটা মারলেন কেন আবার? এসব কি ওয়ার্ড? হ্যাঁ, লাইন মারা, ফ্ল্যাট, কি বোঝো এসবে তুমি? ছোট্ট একটা বাচ্চা, কেবল ফার্স্ট ইয়ার, তার আবার কথার ধরন কি দেখো। হিয়া কিছু না বলে একটা হাসি দিয়ে আবার সামনে তাকিয়ে থাকে। উজান আলতো করে হিয়ার হাতটা ধরে সামনে আনতে হিয়া খানিকটা চিৎকার করে উঠে। কি হলো? এইভাবে চিৎকার কেন করলে? না, ওই হাতে। হাতে কি দেখি? না কিছু না, এমনি। হাতগুলো এরকম ফুলে ফুলে আছে কেন? না কিছু না, বললাম তো। শ্রাবণ বলল সেলাইয়ের কাজে গিয়েছিলে, তবে কি? হ্যাঁ, ওই সেলাই করতে গিয়ে এই 2 বার সুই ফুটে। এটা 1-2 বার সুই ফোটার হাত? এত অযত্ন কেন হিয়া তোমার উপর? আরে সেলাই করতে গিয়ে তো এসব একটু আধটু সুই ফুটবে, এটা কোনো ব্যাপার হলো? না ব্যাপার না। ব্যাপার কেন হতে যাবে? সুই কেন? চাকু দিয়ে হাত কাটলেও তো তোমার কাছে সেটা কোনো ব্যাপার হবে না। আপনি একটু বেশি বোঝেন। চুপ করো তো তুমি, মুখটা বন্ধ করো এখন। উজান হিয়াকে থামিয়ে দিয়ে সাব্বিরকে ফোন করে একটা হাতের জন্য ক্রিম নিয়ে আসতে বললে সাব্বির সব কাজ ফেলে 10 মিনিটের মধ্যে উজানের বলা ক্রিমটা নিয়ে এসে উজানের হাতে দেয়। উজান ক্রিমটা নিয়ে খুব যত্ন করে হিয়ার হাতে লাগাতে শুরু করে। হিয়া অপলক উজানের দিকে তাকিয়ে থাকে আর ভাবতে থাকে কেন উজান ওর এত কেয়ার নিচ্ছে। উজান যে বলে সে নাকি হিয়ার মতো মেয়েকে ভালোবাসে না, তাহলে কিসের জন্য সে হিয়ার প্রতি? ওদিকে সন্ধ্যার ঝিনুকও তো বলে উজান নাকি ওকে ভালোবাসে, তাহলে উজানের সে যা স্বীকার করতে সমস্যা কোথায়? পরীক্ষা নেক্সট মান্থ না? আরো 1 মাসের মতো। তাহলে প্রবলেম হবার কথা না। কিসের প্রবলেম? ঝিনুকের থেকে শুনে নিও। না আপনি বলুন। হ্যাঁ শুনেছিলাম, বলেছিল ঝিনুক, কিন্তু পরশু থেকে এটা জানতাম না। জানবা কি করে? লুকিয়ে গিয়ে নিরুদ্দেশ হয়ে থাকলে কি আর কাছের মানুষগুলোর কি অবস্থা হচ্ছে সেটা জানতে পারবা? সরি। ওইসব সরি টরি দিয়ে উজান সাহরিয়া ভুলবে না। উজান সাহরিয়াকে তোমার খুব সস্তা বলে মনে হয়, তাই না? তাহলে কি করতে হবে আমাকে এই নিরুদ্দেশ হয়ে থাকার জন্য? কিছু করতে হবে না, ওই একটু সুন্দর করে সেজেগুজে শ্রাবণ সহ ঝিনুকের সাথে বিয়ে বাড়িতে আসতে হবে। ওরকম করে চোখ পাকিয়ে লাভ নেই। ঝিনুকের বোন বিয়ে হচ্ছে আমাদের ব্যাচের রূপমের বড় ভাইয়ার সাথে। আর রূপমকে তো তুমি চেনোই, আমরা ছাড়া আবার ওর কিছু ঠিকভাবে হয়ে ওঠে না। তাই ছেলে পক্ষ হতে আমরা অল ফ্রেন্ড গোষ্ঠী ইনভাইটেড, আর মেয়েদের পক্ষ হতে তুমি আসবা ঝিনুকের সাথে। ক্লিয়ার? হ্যাঁ, কিন্তু দেখুন, ঝিনুকের আপুর বিয়েতে ঝিনুক আমাকে ইনভাইট করবে সে আমি জানি, আর আমি যে ওকে নাও করতে পারবো না সেও আমি জানি। আমি না হয় শ্রাবণকে নিয়ে একদিন ওই 1 ঘন্টা গিয়ে বিয়ে অ্যাটেন্ড করে আসবো, এই আর এমন কি?
ওই 1 ঘন্টার জন্য না ম্যাডাম, 2 রাত 3 দিনের জন্য। মাথা ঠিক আছে আপনার? 2 রাত 3 দিন ধরে বিয়ে হবে বুঝি? না, একদিন গায়ে হলুদ, একদিন বিয়ে, একদিন বৌভাত, 3টা অনুষ্ঠানই হবে ঝিনুকদের গ্রামের বাড়ি নাওয়ানগঞ্জে। সো দ্য মোরাল ইজ, তুমি আর শ্রাবণ আমাদের সাথে 3 দিন সেখানে থাকছো, আন্ডারস্ট্যান্ড? কচু আন্ডারস্ট্যান্ড? আমার খেয়ে দেওয়ার কাজ নেই তো? আমি মানুষের বাড়িতে গিয়ে এতদিন থেকে আসবো। আপনার ইচ্ছে হলে আপনি যান, পুরো ফ্রেন্ড গোষ্ঠীকে সাথে নিয়ে যান, দরকার পড়লে পুরো ক্যাম্পাসে আপনার ওপর ওই ক্রাশ খেয়ে উল্টে পড়া মেয়েগুলোকে নিয়ে যান, কিন্তু আমি এসবে নেই। তুমি না গেলে আমি তোমাকে তুলে নিয়ে যাব। আমি চিৎকার করব। আমি হাত দিয়ে তোমার মুখ চেপে ধরে রাখবো। আমি আপনার হাতে কামড় বসিয়ে দেব। আমি তোমার হাত ভেঙে রেখে দেব। আমি ব্যথা পাবো। আমি আদর দিয়ে দেব। কতগুলো আদর দিয়ে দেবেন? কতগুলো আদর চাই তোমার? এতগুলো চাই। এই এতগুলো? না, এর চাইতেও বেশি। এই এতগুলো। এতগুলো এই মাঠটা সমান? না, এই আকাশটার সমান। এই আকাশটা তো অনেক বড়, এত আদর দিলে রাখবা কোথায়? আপনি এত আদর দিতে পারলে আমি রাখতেও পারবো। আমি তো পারবো, কিন্তু তুমি? আমি কি? এবার হিয়ার হুঁশ ফিরে বলতে বলতে উজান যে ওকে দিয়ে কী সব বলিয়ে নিচ্ছে, এবার হিয়ার বুঝে আসতে হিয়া নিজেই জিভে কামড় বসিয়ে লজ্জায় পুরো মাথা নুয়ে নেয়। হিয়ার সেই লজ্জারত মুখ দেখে উজান কিচ্ছু না বুঝে হিয়ার গালে টপ করে একটা চুমু এঁকে দিয়ে পাশে ঘাসের উপর আকাশের পানে মুখ করে শুয়ে পড়ে। এদিকে হিয়া তো পুরো লজ্জায় গলে গিয়ে সামনে লেকের দিকে তাকিয়ে ঘাসের উপর হাত রেখে ঘাসগুলোকে হাত দিয়ে মুচড়াতে শুরু করে। কি করলো উজান এটা ওর সাথে? উজান না হয় করলো, কিন্তু সে নিজে উজানের সাথে কি এইসব কথা বলছিল একটু আগে? ভেবেই হিয়ার মাথা পুরো নষ্ট হয়ে যাচ্ছে। ধুর! চুপচাপ 2-1 মিনিট ওভাবে বসে থাকার পর হিয়া কি করবে বুঝে উঠতে না পেরে যেই ওখান থেকে উঠে চলে যেতে ধরবে, অমনি উজান হাত বাড়িয়ে হিয়াকে টেনে নিজের বুকের উপর ফেলে দেয়। মুহূর্তে হিয়ার বুক শূন্য হয়ে আসে। কি করেছেন আপনি? মাঠ দিয়ে যখন তখন কেউ চলে আসতে পারে? প্লিজ আপনি ছাড়ুন আমাকে। এত লাজুক কেন তুমি? লজ্জা মেয়েদের ভূষণ, কথাটা শুনেননি কখনো? তাই আমি লাজুক। হ্যাপি, ছাড়ুন এখন আমাকে, ছাড়ুন না। আজকে থেকে তোমার আরো একটা নতুন নাম দিলাম আমি। না, আবার পেতনি, ইডিয়েট এইসব ডেকেও মন ভরেনি যে এখন। না, ওসব তো থাকবেই, কিন্তু তার সাথে। কি তার সাথে? লজ্জাপতি। লজ্জাপতি? লজ্জাপতি হিয়া। লজ্জাপতি গাছ দেখেছো? কখনো ছুঁয়ে দিলে যেমন নয়ে যায়, তুমিও ঠিক সেই রকম একটুতেই লজ্জায় চোখ মুখ লাল করে পুরো নয়ে ফেলো। বলেই উজান হিয়ার হাতটা ছেড়ে দিলে হিয়া উঠে দাঁড়িয়ে সামনে হাঁটতে শুরু করে। হিয়ার সাথে সাথে উজানও উঠে নিজের বাইকটা নিয়ে স্টার্ট দিয়ে হিয়ার সামনে এসে দাঁড় করিয়ে দিয়ে। আবার কি চাই? বসো। কোথায়? আমার মাথায়। বাইকে বসতে বলেছি, গদ্ধ একটা। আপনি বললেই আমাকে আপনার বাইকে বসতে হবে? আপনি আপনার কাজে যান, আমাকে আমার কাজে যেতে দিন। তুমি তো আমার কাজ এখন হাঁস পাখি। তাই বুঝি। তো ভার্সিটির রকবাজ শাহরিয়ার যে এভাবে বেকার হয়ে একটা মেয়ের পেছনে এভাবে পড়ে থাকবে সেটা আর জানা ছিল না। এটা তো শাহরিয়ার সাহেবও বুঝতে পারেনি কখনো। কি আর করার, আসো তো তোমাকে রিফাতদের বাড়িতে নামিয়ে দিয়ে আবার আমার কাজ আছে। ওঠো কুইক। আপনার কাজ আছে তো আপনি কাজে যান, আমি ছোট বাচ্চা না যে একা একা যেতে পারবো না। তুমি যে ছোট বাচ্চা না, তুমি যে একা যেতে পারবা আমি জানি, কিন্তু আমি এখন যা বলছি তুমি সেটা করো ফার্স্ট। আপনি আসতে পারেন, আমি আসছি। তুমি শুনবে না তো আমার কথা? না। ইয়া, আমার কিন্তু রাগ উঠছে।
যা, আমি তো ভয় পেয়ে গেলাম। ফাজলামো হচ্ছে আমার সাথে? বালাই ষাট, আমার বই গেছে আপনার মতো একটা কুমড়ো পটাশের সাথে ফাজলামো করতে। এত কথা বলো তুমি, মুখ ব্যথা করে না? আপনি যে সব সময় আমার পেছনে পেছনে এই রকম করে ঘুরঘুর করেন, আপনার পা ব্যথা করে না? করে তো, কিন্তু তাও তো তুমি আমার কষ্টটা বোঝো না। আমি বলেছি কখনো আপনাকে আমার জন্য এত কষ্ট করতে? তা বলবা কেন? মুখে তো বিষ থাকে অলওয়েজ তোমার। মুখে মধু টাইপ কিছু কথা থাকলে না ভালো কথা মুখ দিয়ে বের হবে। আপনি কিন্তু পায়ে পা লাগিয়ে ইচ্ছাকৃতভাবে আমার সাথে ঝগড়া করছেন। আমি ঝগড়া করছি? আর তুমি তো যেন মুখ বন্ধ করে সব সহ্য করে নিচ্ছ। ঠেকা আমার? না, ঠেকা তো আমার। আসো তো, বসো। তোমার বকবকানির চক্করে আমার লেট হয়ে যাচ্ছে। তা জান আপনি আমার সাথে কি স্বাদ আপনার? এত এনার্জি কোথা থেকে আসে ঝগড়া করার? শরীরে তো হিমোগ্লোবিন কম। এই আমাকে দেখলে কি রক্ত টকবক করতে শুরু করে তোমার, তাই না? ফিক করে হেসে দিয়ে, হ্যাঁ, একটু একটু করে। তোমার ওই একটু একটু কি করে কমাতে হয় বিয়ে বাড়িতে যাই আগে, তারপর দেখাবো। আমি আপনার থেকে লুকিয়ে লুকিয়ে থাকবো। আমি ঠিক খুঁজে নেব। আমি অদৃশ্য হয়ে যাব। আমি ম্যাজিক করে তোমাকে আবার বাস্তবে ফিরিয়ে নিয়ে আসবো। উফ, এত কথা বলেন না আপনি। হেরে গেলে তো? হারলাম। জানতো এখন আপনার কাছে আমার এমনিতেই এত দেরি হয়ে গেল আপনার জন্য। আসো না হিয়া, এরকম করো কেন তুমি সবসময়? আপনি জানতো? প্লিজ। না। প্লিজ। না। আচ্ছা, এর বিনিময়ে একটা থাপড় দিয়ে দিও, তা ওঠো প্লিজ। ফিক করে হেসে দেয়। আমার থাপ্পড় খেতে আপনার এত ভালো লাগে? আগে লাগতো না, এখন লাগে। প্লিজ ওঠো এবার, আমার লেট হচ্ছে। এটাই ফার্স্ট আর এটাই লাস্ট, ঠিক তো? পাক্কা পাক্কা, আসো। আপনি না যেটা মনে চায় সেটা করাবেন তো ছাড়বেন। বসো তো, বেশি বকবক না করে, সাবধানে। হিয়া আলতো করে উজানের কাঁধে হাত রেখে বাইকে উঠে পড়ে। উজান আর হিয়াকে তার কোমর ধরতে ইনসিস্ট করে না। হোক একদিন শাহরিয়া সাহেবের সেই ইচ্ছেটাও পূরণ হবে। হয়তো বাইক চলতে গিয়ে একটা সময় খুব জ্যামে আটকে পড়ে। কি আর করার, এখন থাকো এই গরমে জ্যামে বসে।